হাই গাইজ। রাতে ইয়নবা তার বাবাকে নিয়ে অনেক চিন্তিত ছিল আর বলছিল আমি কেন যে ঘর থেকে বের হলাম, আমার বাবা তো আমাকে নিয়ে অনেক টেনশন করছে আর নিশ্চয়ই এদিক ওদিক আমাকে খুঁজছে। চাংয়াং বলে এত টেনশন নিও না, শুধু আজকের রাতটা, কাল সকাল হলে আমরা ফেরত যাব। আর ওইদিকে হানিও সুয়ের অনেক খেয়াল রাখছিল, ওর আগাতে মেডিসিন লাগাচ্ছিল। আর সু হানিওর এত কেয়ার দেখে ওর দিকেই তাকিয়েছিল, মনে হচ্ছে যে সু ওকে পছন্দ করে ফেলেছে। এরপর হানিও উঠে গেলে সু ওর হাত ধরে বলে আমি তো হাঁটতে পারছি না, তুমি আমাকে কোলে করে নিয়ে যাও। হানিও ওর সেফটির কথা ভাবে আর ওকে কোলে তুলে নিয়ে যায়। সু ওকে থ্যাংক ইউ জানায় ওর এত কেয়ার নেওয়ার জন্য। আর হানিও দেখে সুয়ের পায়ের আঘাত তো একটু একটু ঠিক হচ্ছে, ও পাও মুভ করতে পারে, কিন্তু সে তো তার পিঠ থেকে নামবেই না, তাই সে দুষ্টুমি করে সুয়ের সাথে। এইদিকে ওনারা যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত, তখন তারা সবাই একটা সরাইখানায় যায় বিশ্রাম নেওয়ার জন্য। ইয়নবার বাবা তো ওকে নিয়ে অনেক টেনশনে ছিল যে আমার মেয়েটা কিছু খেয়েছে, কোথায় আছে, কি করতেছে। আঙ্কেল বলে এত চিন্তার কিছু নেই, চাংয়াং তো ওর সাথে আছে, ও ঠিকই ইয়নবার খেয়াল রাখবে। এইদিকে ইয়নবা তো ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে চাংয়াংয়ের কাঁধেই মাথা রেখে দেয়, কিন্তু চাংয়াং তো তার মাথাটা হাত দিয়ে আস্তেই সরিয়ে ফেলে। কিন্তু ঘুমন্ত ইয়নবা আবার চাংয়াংয়ের কোলেই শুয়ে পড়ে। কিন্তু এবার আর চাংয়াং ওকে ডিস্টার্ব করে না, ওর দিকে শুধু তাকিয়েছিল। আর ওর যেন ঠান্ডা না লাগে তাই সে নিজের জামা দিয়ে ওকে ঢেকে দেয়। সকালে ঘুম থেকে উঠে ইয়নবা চাংয়াংয়ের এত সুন্দর একটা চেহারা দেখে তার দিকেই শুধু তাকিয়েছিল। আর আস্তে করে ও হাতটা দিয়ে তার গাল টাচ করছিল, সাথে ওর ঠোঁটটাও টাচ করছিল। কিন্তু তখনই চাংয়াং চোখ খুলে আর ইয়নবা তো সোজা হয়ে যায়। চাংয়াং বুঝছিল ইয়নবা তাকে হয়তো কিস করতে চাচ্ছিল, তাই সেও আস্তে আস্তে ইয়নবার দিকে আগাচ্ছিল। কিন্তু সেই সময়ে সুয়ের বড় বোন এসে কাবাব মেয়ে হাড্ডিগিরি করে। ইয়নবা ওকে বলে তুমি কখন আসছো, তুমি এসে চুপচাপ বসে আছো, কিছু তো বলবা। মেয়েটি বলে আমি তো সেই কখন থেকে এখানে বসে আছি, তোমারই খেয়াল নেই আমার দিকে। ইয়নবা তো লজ্জা পেয়ে ওখান থেকে প্রকৃতি দেখা নাম করে সরে যায়। মেয়েটি চাংয়াংয়ের সাথে কথা বলতে আসলে চাংয়াংও একটা বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। ইয়নবা তো একটি কিউট খরগোশ দেখে অনেক খুশি হচ্ছিল, তাই চাংয়াং তাকে ফ্রিজ করে দেয়। এরপর ইয়নবা ওই খরগোশটাকে নিয়ে ওর গায়ে থেকে কিছু ব্লাড বের করে নেয়। এরপর সে মনস্টার ট্রির কাছে যায় এবং সেখানে ওই খরগোশের রক্ত ছিটিয়ে দিয়ে চাংয়াংকে বলে তুমি অ্যাটাক করো। কিন্তু ওরা তো ফেল হয়ে যায়। চাংয়াং বলে এত সোজা না ওকে মারা, আমাদের ওর দুর্বলতা খুঁজতে হবে। ইয়নবা ওর দুর্বলতা বুঝে যায় এবং চাংয়াংকে বলে ওর মুখটাই ওর দুর্বলতা। এরপর সে খরগোশের রক্তটা তার মুখের মধ্যে ছিঁড়ে দেয় এবং চাংয়াংও তার মুখে সোজাসুজি হামলা করে দেয়। তে মনস্টার ট্রি পুরো ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর তারা জঙ্গল থেকে বের হয়ে আসে এবং রেস্ট করার জন্য একটা সরাইখানা খুঁজছিল। অন্যদিকে হানিও আর সুও যেমন তেমন করে জঙ্গল থেকে বের হয়ে আসে। মার্কেটে ইয়নবা তার বাবার সৈন্যদের দেখে ওই দুইজনকে নিয়েই লুকিয়ে পড়ে। এরপর ইয়নবা ওই মেয়েটিকে বলে আপনার তো অনেক কাজ আছে তাই না, তাই আপনি আপনার কাজে যান, আমরাও আমাদের কাজে চলে যাই। কিন্তু মেয়েটি তো চাংয়াংয়ের সাথে থাকতে চায়, তাই সে ইয়নবাকে দূরে নিয়ে বলে তুমি কি চাংয়াংকে পছন্দ করো। ইয়নবা বলে না না, আমি ওকে পছন্দ করি না, ও তো আমার টিচার আর ও এত রুড, ওকে কে পছন্দ করবে। ইয়নবা উল্টো ওকে প্রশ্ন করে তুমি কেন এইসব জিজ্ঞাসা করছো, তুমি কি ওকে পছন্দ করো। ও তো চাংয়াংকে পছন্দ করেই, কিন্তু সেটা সে ইয়নবাকে বলতে চায় না, তাই সে তাকে মিথ্যা কথা বলে ফেলে আর বলে না না, আমি ওকে কেন পছন্দ করব। আর বলে শুনো না, আমার তো কোনো কাজ নেই, আমি তোমাদের সাথে যাই। আর ইয়নবা ওকে কীভাবে বা মানা করবে এখন, তাই সে তাকে সাথে নিয়ে যায়। তারা বিশ্রাম করার জন্য একটি হোটেলে যায়। মেয়েটি বলে আমরা 3টে রুম নেব, কিন্তু ইয়নবা এসে বলে না না, আমরা তো 2টা রুম নেব, একটাতে আমরা 2 বোন থাকবো আর একটাতেই ছেলেটি থাকবে। মেয়েটি বলে শোনো, আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, তাই তোমার প্রবলেম হতে পারে। ইয়নবা বলে আর আমার কোনো সমস্যা হবে না, তুমি টেনশন নিও না তো। ও অনেকভাবে ইয়নবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়নবা তো শোনার পাত্রী নয়। এরপর সে তার লোকদের খবর দিতে যাচ্ছিল বাইরে, কিন্তু ইয়নবা তাকে বাহিরেও যেতে দিচ্ছিল না। মেয়েটি দূরে যাওয়ার পর ইয়নবা চাংয়াংকে বলে আমার না ওর উপর সন্দেহ থাকে, তাই আমি তাকে একা কোথাও যেতে দিচ্ছি না। এদিকে সুয়ের লোকরা সু এবং ইয়নবা দুজনকে খুঁজে পাচ্ছিল না। সু সিস্টাররা ওকে কোনো লোকেশন দেয় না, তাই সে টেনশনে ছিল। এদিকে আঙ্কেল এসে তার বাবাকে বলে পুরো সিটি খুঁজে দেখলাম, কিন্তু ইয়নবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ওর বাবা বলে নাকি ইয়নবা সিটির বাইরে চলে গেল। তারপর ওনার মনে পড়ে আমার মেয়ের কাছে তো সেই পেন্ডেন্টটা রয়েছে, নাকি সে ওই পেন্ডেন্টটার সিক্রেট খোঁজার জন্য বের হলো। উনি বলে আমি জানি ইয়নবা কোথায় যাবে, ব্রোকেন মুন মাউন্টেন, আমাদেরও ওইখানে জলদি যেতে হবে। রাতে মেয়েটি কাজ করতে যেতে চাচ্ছিল, কিন্তু ইয়নবা তাকে যেতে দিচ্ছিল না। একবার হলো ওর গায়ে হাত দিয়ে দেয়
আরেকবার হলে ওর গায়ে পা তুলে দেয়। অনেক চেষ্টা করে সে যাওয়ার জন্য, কিন্তু ইয়নবার জন্য সে যেতেই পারছিল না। সকালবেলা ইয়নবা তো অনেক ফ্রেশ মুডে ছিল, কিন্তু সু সিস্টারের তো ফ্রেশ মুড ছিলই না। সে বলে, কাল রাতে তুমি এমন অবস্থা করেছিলে কেন? এরপর খাবার আসলে চাংয়াং যখন ওকে চপস্টিক তুলে দেয় তখন সে অনেক খুশি হয়ে যায়। তাই সে চাংয়াংকে খাবার সার্ভ করে দেয়, কিন্তু চাংয়াং সেটা নিয়ে ইয়নবাকে দেয়। ইয়নবা খেতেই যাচ্ছিল, কিন্তু দেখে সু সিস্টার তো ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। এরপর আবারও মেয়েটি তাকে খাবার সার্ভ করে, কিন্তু চাংয়াং এবারও এই খাবারটি ইয়নবাকে দিতে চাচ্ছিল, কিন্তু ইয়নবা তো এবার তার বাটিই তুলে নেয়। ইয়নবা বলে, আমার বাটিতে ভরপুর খাবার আছে, তোমরাই এটা খেয়ে নাও। এটা বলে সে নিজের খাবার খাচ্ছিল। ওইদিকে সু সিস্টার তো রাগে জিদে শেষ। এখানে এই পার্টিও শেষ হয়ে যায়।